নমস্কার, আমি গল্প পাঠে মৌ। গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আজকে আপনারা শুনছেন শ্রী আশুতোষ মুখোপাধ্যায়ের কাল তুমি আলেয়া। শুরু করছি। চোখের সামনে সেদিন নিয়তি ছোটোখাটো খেলা দেখে উঠল একটা। ধীরাপদ নিচে নেমেছিল অমিতাভ ঘোষের খোঁজে। তাকে না পেয়ে ফিরে যাচ্ছিল। তার পাশে পাশে ভ্যাট ঝোলানো ঠেলাটা ঠেলে নিয়ে যাচ্ছিল লোকটা। আশেপাশে ঠিক নয়, একটু আগে আগে। লোকটাকে চেনে ধীরাপদ। তানিশ সর্দার। হইচই করে কথা বলে, হড়বড় করে কাজ করে। ভ্যাট ভর্তি লিভার এক্সট্র্যাক্ট, আলকাতরার মতো ঘন গাঢ় ফুটন্ত লিভার এক্সট্র্যাক্ট ফার্নেস থেকে নামিয়ে মেন বিল্ডিংয়ের একতলায় সিনথেটিক স্টোরেজে রাখতে চলেছে। ওয়ার্কশপ থেকে এই পথটুকু কিছুটা এবড়োখেবড়ো। এত বড় এক ফুটন্ত ভ্যাট আরেকটু সাবধানে ঠেলে নিয়ে যাওয়া উচিত ছিল লোকটার। ধীরাপদ অস্বস্তি বোধ করছিল। দুদিকের কড়ায় ঝোলানো ভ্যাটটা ওর চলার থমকে বড় বেশি নড়ছিল, দুলছিল। ধীরাপদ অঘটন ঘটবে জানত না, অথচ অঘটনের একটা ছায়া আশ্চর্যভাবে মনে আসছিল। অঘটন ঘটল, লোকটার নিজের দোষেই ঘটল। মেন বিল্ডিংয়ের প্রবেশপথের এ মাথা ও মাথা জুড়ে আধ হাতের মতো উঁচু একটাই মাত্র বাঁধানো ধাপ, তারপর লম্বা করিডোর। তত্তর করে সেই ধাপের মুখে এসে এক মুহূর্তও না থেমে লোকটা দু হাতে ধরা রড দুটোতে সজোরে নিচের দিকে চাপ দিল একটা। উদ্দেশ্য সামনের চাকা দুটো সিঁড়ির ওপর তুলে দিয়ে ঠেললেই পিছনের চাকাটা আপনি উঠে যাবে। উচিত হোক অনুচিত হোক, পরিশ্রম বাঁচানোর জন্যে হয়তো এভাবেই কাজ করে অভ্যস্ত ওরা। চিৎকার চেঁচামেচিতে গেল গেল রব। ফ্যাক্টরি ভেঙে লোক দৌড়ে এলো। ধীরাপদ চিত্রার্পিতের মতো দাঁড়িয়ে। কোথা দিয়ে কিভাবে কি ঘটে গেল ঠিক বোঝেনি। লোকটাকে দু হাত তুলে আর্তনাদ করে উঠতে দেখেছে, তারপরে গড়াগড়ি খেতে দেখেছে। মাটিতে ভ্যাটের ফুটন্ত পদার্থের কুটিল স্রোত। লোকটাকে হাসপাতালে নিয়ে যাবার সময় ধীরাপদ ভালো করে দেখল, নিচের অঙ্গ ঝলসে গেছে, ওপরের অঙ্গও দগদগে, মুমূর্ষু, অজ্ঞান। গতির যুগ, শান বাঁধানো জায়গাটা মুছে ফেলা হয়েছে। এধারের মাটিতে অনেকটা জায়গা জুড়ে মস্ত একটা কালচে ছাপ পড়ে আছে। তানিশ সর্দার বাঁচবে কি না যে ভাবছে ভাবুক। তার দেহের দাগ দেখে যে শিউরে উঠছে উঠুক। এরকম ছোটোখাটো অঘটন নূতন কিছু নয়, কিন্তু এই কালো দাগটা কোম্পানির সুনিশ্চিত লোকসানের দাগ। সেই দাগটা একেবারে ছোট নয়। ছোট হলেও এই অকারণ ক্ষতি নীরব সহিষ্ণুতায় বরদাস্ত করার মতো ছোট নয়। ওপরে এসে লাবণ্য সরকারের উদ্দেশ্যে গম্ভীর মুখে শীতাংশু বলল, কম করে 12-14 হাজার টাকা লোকসান। পাশাপাশি নিজেদের ঘরের দিকে যাচ্ছিল তারা, ধীরাপদ পিছনে। নিজের ঘরে বসে ধীরাপদ চুপচাপ একটা অস্বস্তি ভোগ করল খানিকক্ষণ। কোম্পানির ক্ষতি বটে, ক্ষতিটা কর্মচারীর অসাবধানের ফলেই, কিন্তু এই ক্ষতি ছেড়ে একটা লোকের এই ক্ষতটাই বিভীষিকার মতো বারবার তার চোখের সামনে ভেসে উঠতে লাগলো। হাসপাতালে কি ব্যবস্থা হলো না হলো একবার দেখে আসা উচিত কিনা ভাবছে। কেউ তো কিছু বলল না। চুপচাপ বসে থাকা সম্ভব হলো না শেষ পর্যন্ত। খানিক বাদে কোম্পানির গাড়ি নিয়ে ফ্যাক্টরি থেকে বেরিয়ে এলো সে। হাসপাতালে এসে মনে হলো না এলেই ভালো হতো। ফ্রি বেড খালি নেই, সাধারণ পেইং বেডও না। ইমার্জেন্সি কেস বলে রোগী ফেরত দেওয়া হয়নি বটে, বাইরের বারান্দায় বাড়তি বেড ফেলে জায়গা দেওয়া হয়েছে তানিশ সর্দারকে। সেখানে এরকম এক্সট্রা বেডের সংখ্যা এই একটি নয়, অনেক। দেখলে অনভ্যস্ত চোখে ধাক্কা লাগে। রোগী যেখানেই থাক হয়তো চিকিৎসায় ত্রুটি হয় না, হওয়ার কথাও নয় অন্তত, তবু বেডগুলোর দিকে চেয়ে অনুগ্রহের রোগশয্যা ছাড়া আর কিছুই ভাবা যায় না। ফ্যাক্টরির দুজন কর্মচারী ছিল, সেলাম জানিয়ে সামনে এসে দাঁড়ালো। তারাও দরকার মতো চিকিৎসা হবে বলে ভাবতে পারছে না। অদূরে দেওয়ালে ঠেস দিয়ে ওদেরই শ্রেণীর একজন স্ত্রীলোক বসেছিল, সামনে 5-7 বছরের দুটো নোংরা ছেলে। কর্মচারী দুজন কিছু ইশারা করেছে কিনা বোঝা গেল না। স্ত্রীলোকটি দিশেহারার মতো উঠে এসে ধীরাপদর 2 পা জড়িয়ে ধরে আর্তনাদ করে উঠল, বাঁচা দে বাবু, বাঁচা দে।
সে হাসপাতালের নিয়মকানুন বোঝে না, সম্ভব অসম্ভব বোঝে না, ভব্যতা অভব্যতা বোঝে না, নিচের লোকসান বোঝে। তাই বুঝেছে। কাঠ হয়ে দাঁড়িয়ে শ্রমিক বধূর কান্না দেখল ধীরাপদ। খোঁজ নিয়ে জানল কেবিন খালি আছে এবং দিনে ৩-৪ টাকার বিনিময়ে তা পাওয়া যেতে পারে, আর ওষুধপত্রের খরচও লাগবে। সব ব্যবস্থা করে বেরিয়ে এলো যখন শ্রমিক রমণীর কান্না কানে বাজছে তখনও ভাবছে এই কান্নার সবটাই কি শুধু নিরাশ্রয় হবার ভয়ে? ফ্যাক্টরিতে হিমাংশু মিত্র সপ্তাহে সাধারণত ২-৩ দিনের বেশি আসেন না, এসেও ২-১ ঘন্টার বেশি থাকেন না। অঘটনের পরদিন এই প্রথম তার ঘরে ডাক পড়ল ধীরাপদর। সাজানো গোছানো মস্ত বড় ঝকঝকে তকতকে ঘর। বড় সাহেবের সামনে শীতাংশু আর লাবণ্য বসে, পাশে হেলান দেওয়া চেয়ারে অমিতাভ ঘোষ নির্বিকার মুখে সিগারেট টানছে। মামার সামনেও এমন সহজ মুখে সিগারেট টানে ধীরাপদ জানত না। আলোচনা গতকালের অঘটন প্রসঙ্গে, কোম্পানির লোকসানও প্রসঙ্গেও। ধীরাপদর প্রতি নির্দেশ, তার চাক্ষুষ দেখার একটা স্টেটমেন্ট দিতে হবে, রানী সর্দারের গাফিলতির কথা লিখতে হবে, কোম্পানির লোকসানের অঙ্কটা বসাতে হবে। এদিকটা এক্ষুনি ঠিক করে না রাখলে পরে গোলযোগের সম্ভাবনা। অতঃপর চিকিৎসার প্রশ্ন। ব্যবস্থার কথা শুনে বড় সাহেব কিছু মন্তব্য করার আগে শীতাংশু বিরক্ত মুখে বলে উঠল, আপনি কাউকে না জিজ্ঞেস করে তাড়াতাড়ি এই ব্যবস্থা করতে গেলেন কেন? নিজের কেয়ারলেসনেসের অ্যাক্সিডেন্ট হয়েছে, এই লোকসানের উপরে আবার আমরা তার কেবিন ভাড়া আর চিকিৎসার খরচা জোগাতে যাব? ফ্রি বেড পেয়েছিল যখন আপনার ইন্টারফেয়ার করার দরকার কি ছিল? ধীরাপদ জবাব দিল না। হিমাংশু মিত্র আঙুল দিয়ে টেবিলের দাগ কাটছেন। লাবণ্য সরকার গম্ভীর। অমিতাভ ঘোষ চেয়ারে মাথা এলিয়ে সিগারেট টানছে। একটু বাদে হিমাংশুবাবু জিজ্ঞাসা করলেন, কেবিন ভাড়া কত? কত শুনে একটু আশ্বস্ত হতে যাচ্ছিল বোধহয়, শীতাংশু তেমনি অসহিষ্ণু কণ্ঠেই বলে উঠল আবার, টাকার জন্য তো কথা নয়, আমরা এভাবে আদর যত্ন করে চিকিৎসা করালে সকলে ধরেই নেবে যে ওর কিছু গাফিলতি নেই, ক্ষতিপূরণ নিয়ে একটা ঝকাঝকি হবে তখন। ওর তো কাউকে না জিজ্ঞাসা করে এসব করার দরকার ছিল না কিছু। দরকার ছিল, বিনীতভাবেই ধীরাপদ জবাব দিল এবার। যেভাবে ছিল লোকটা সেভাবে থাকলে বাঁচবে বলে মনে হয়নি, হয়তো এখনও বাঁচবে না। যা করেছি নিজের দায়িত্বে করেছি, কোম্পানির অসুবিধা হলে কোম্পানি দিতে যাবে কেন? একটু থেমে আবার বলল, লোকটার গাফিলতির কথাও সবাই জানে, তবু দরকার হলে কোম্পানি নিজে থেকেই যদি ক্ষতিপূরণ কিছু দেয় তাহলে ক্ষতি যা হয়ে গেছে ওর ওপর যেটুকু আর তেমন কিছু বড় ক্ষতির ব্যাপার হবে বলে আমার মনে হয় না, বরং ফলটা ভালো হবে বলেই বিশ্বাস। হিমাংশু মিত্রের মুখে হালকা বিস্ময়। লাবণ্য সরকার ঘাড় ফিরিয়েছেন। অমিতাভ ঘোষ নড়েচড়ে সোজা হয়ে বসে আর একটা সিগারেট ধরাচ্ছেন, কৌতুক দৃষ্টিটা ধীরাপদর মুখের ওপরে। যত নরম করেই বলুক, চুপচাপ বরদাস্ত করার কথা নয় ছোট সাহেবের, করলেও না। রুক্ষ দৃষ্টিতে তাকালো তার দিকে। আপনার বিশ্বাসের কথা কেউ শুনতে চায়নি, যা হয়েছে লোকটার নিজের দোষে হয়েছে, আমরা তার জন্য এসব করতে যাব কেন? তার দিকে চেয়েই ধীরাপদ তেমনি শান্ত অথচ স্পষ্ট জবাব দিয়ে ফেলল আবারও একটা। বলল, নিজের দোষে কেউ মরে গেলেও তাকে কেউ ফেলে দেয় না, তার সৎকার হয়ে থাকে। শীতাংশু নির্বাক, হঠাৎ নির্বাক কয়েক মুহূর্ত। সামনের দুজনও। চিফ কেমিস্ট ফড়ফড়িয়ে সিগারেট টানছে। হিমাংশু মিত্রই মধ্যস্থতায় এগোলেন। ছেলেকে বললেন, অকারণ বাদানুবাদ করে লাভ নেই, চিকিৎসার সব ব্যয়ভার কোম্পানির নেওয়া উচিত, কোম্পানি নেবে। আর ধীরাপদকে বললেন, লোকটা সেরে উঠবে কি উঠবে না তাই যখন ঠিক নেই, পরের কথা পরে, সময় নষ্ট না করে আপাতত অফিসিয়াল স্টেটমেন্টটাই রেখো রেডি করে। ধীরাপদ চুপচাপ উঠে এলো। সেদিনও বিকেলে হাসপাতালে এসেছিল। শক পিরিয়ড না কাটা পর্যন্ত তানি সর্দারের ভালো মন্দ কিছু বলা যায় না, তবে চিকিৎসা যে হচ্ছে সেটা বোঝা যায় এখন। ওর বউকেও দেখল, আজ আর কাঁদছে না। ধীরাপদকে দেখে কালো মুখ আশা আর কৃতজ্ঞতাও উপচে উঠল। বেরিয়ে আসতে যাচ্ছিল, ক্যাবিনে ঢুকলো অমিতাভ ঘোষ। ধীরাপদ তাকে এখানে দেখবে আশা করেনি, দেখে মনে মনে খুশি।
অমিতাভ দাঁড়িয়ে রোগী দেখল 2-4 মিনিট। বাইরে এসে হাসি খুশি মুখে বলল, ফ্যাক্টরি থেকে তাড়াতাড়ি পালাতে দেখেই বুঝেছি আপনি এখানে। লোকটা আছে কেমন, বাঁচবে? জবাব শুনল কি শুনল না, আনন্দে গোটা মুখ ডগমগ। এখানে রোগী দেখতে এসেছে কি ধীরাপদর খোঁজে এসেছে বোঝা শক্ত। নিচের পুরনো ছোট গাড়ি নিয়ে বেরিয়েছে। প্রফুল্ল মুখে একটা সিগারেট ধরিয়ে স্টার্ট দিল। হাসপাতাল কম্পাউন্ডের বাইরে এসেই বলল, আপনি মশাই এমন সাংঘাতিক লোক জানতুম না। কেন, কি হলো? যা হলো বাবুরা বুঝেছেন। ছোট সাহেবের মাথা ঘুরে গেছে। তার মুখের উপরে এরকম কথা কেউ কখনো বলে না। ধীরাপদ হেসে ফেলল। চিফ কেমিস্ট না? আমার কথা ছেড়ে দিন। ঠোঁটের পাকে সিগারেট চেপে রেখে হাসছে অমিতাভ। এখানে এই লোকটার জন্য আপনি যা করলেন চিফ কেমিস্ট হিসেবে, সেটা আমারই করার কথা। কিন্তু আমি বললে পাগলের দরদ বলে উড়িয়ে দিতে চেষ্টা করত। এখন জোড়া পাগলের পাল্লায় পড়ল কিনা ভাবছে। তার আনন্দ দেখে ধীরাপদর ভয় হলো। হাতে স্টিয়ারিং ঠিক থাকলে হয়। হেসে জিজ্ঞাসা করল, আপনি চলেছেন কোথায়? আপনার চারুদির ওখানে। যাবেন? চকিতে ধীরাপদ গাড়ির ভেতরটা একবার দেখে নিল। না, ক্যামেরা নেই। বলল, আমি আজ আর না, বাড়ি যাব এখন। আমাকে এদিকেই নামিয়ে দিন কোথাও। চলুন, পৌঁছে দিয়ে যাচ্ছি। মেজাজ যথার্থই প্রসন্ন আজ। কদিন ধরে এমন একটা সুযোগই খুঁজছিল ধীরাপদ। সুলতানকুঠি 5-7 মাইল পথ এখান থেকে। এই অন্তরঙ্গতার ফাঁকে কাজের কথা তোলাটা অসম্ভব হবে না হয়তো। ঘোরানো পথে গিয়ে ফল হবে না। সমস্যাটা সোজাসুজি ব্যক্ত করে ফেলল। বলল, এদিকে আমার যে চাকরি থাকে না। অমিতাভ শুধু ফিরে তাকালো একবার। বক্তব্য বুঝতে চেষ্টা করল। বসে বসে শুধু ফাইলই ঘাঁটছি, আর যে যা বলছে করছি। নিচে থেকে কিছু বুঝছিও না, করছিও না। একটু আধটু কাজ না দেখাতে পারলে চাকরি থাকবে কেন? সঙ্গে সঙ্গে অমিতাভ ঘোষের টিপ্পনী, কাজও তো বেশ দেখাচ্ছেন। ওষুধের ব্যবসা সম্পর্কে প্রবন্ধ লিখে দিচ্ছেন, ভাষণ লিখে দিচ্ছেন, বাণী লিখে দিচ্ছেন। বক্রোক্তি গায়ে না মেখে ধীরাপদ জবাব দিল, সে কাজের জন্য 600 টাকা মাইনে দিয়ে সুপারভাইজার রাখা দরকার নেই। সেটা তারা শিগগিরই বুঝবেন। অমিতাভর মুখে স্পষ্ট বিরক্তি। সাদা সাপটা যা বলে বসল, শুনতে ভালো লাগার কথা নয়, ভালো লাগলোও না। বলল, আপনার গুণ দেখে আপনাকে এখানে আনা হয়নি। কাজও কেউ আশা করে না। চারুমাসি চেয়েছেন বলেই আপনাকে এখানে এনে বসানো হয়েছে। ধীরাপদ জানে শুধু চারুধীর এরকম চাওয়ার হেতুটাই দুর্বোধ্য। খানিক চুপ করে থেকে জিজ্ঞাসা করল, চারুধীর সঙ্গে ব্যবসার কি সম্পর্ক? সম্পর্কটা সে জানে না শুনে অমিতাভ এমন অবাক। সম্পর্কটা জানার পর ধীরাপদ অবাক তেমনি। সমস্ত ব্যবসায় 4 আনার মালিক চারুধী। বলতে গেলে চারুধীর টাকাতেই ব্যবসা শুরু। মামার জিম্মায় অমিতাভর মায়ের কিছু টাকা ছিল। মামার নিজস্ব কত ছিল জানে না, তবে মামা মোটা টাকার ঋণ সংগ্রহ করেছিলেন, আর সেই ঋণের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলেন। কারবারের 9 আনা অংশ মামা আর মামাতো ভাইয়ের, 1 আনা বাইরের লোকের। নিজের 2 আনার কথা আর উল্লেখ করল না। চারুধীর ডাক্তার স্বামী বেঁচে থাকতেই এই ব্যবসার জল্পনা কল্পনা চলছিল। মামার সঙ্গে তার বন্ধুত্ব ছিল খুব। তিনি মারা যেতে তার জমানোর টাকা, বিষয়ের অংশ আর লাইফ ইন্স্যুরেন্সের টাকা সবই চারুধীর মামার হাতে তুলে দিয়েছিলেন এই ব্যবসার জন্য। অমিতাভ ঘোষ আর একটা সিগারেট ধরিয়েছেন। ধীরাপদ একেবারে চুপ, কিন্তু ভেতরটা চুপ করে আর নেই। চারুধীর বাড়ি, গাড়ি, বিষয় আশয়ের ওপর থেকে একজনের অনুগ্রহের ছায়াটা মন থেকে সরে গেল বলে খুশি হবার কথাই, কিন্তু ধীরাপদ সেদিকটা ভাবছেই না। একরকম জোর করেই চারুধী এই প্রতিষ্ঠানের সঙ্গে জুড়ে দিয়েছেন তাকে। ধরে বেঁধে উপকার করা নিয়ে ধীরাপদ ঠাট্টা করতে জবাব দিয়েছিলেন, উপকারটা তার একার নাও হতে পারে। পাকাপাকিভাবে কাজে লাগার পরেও দায়িত্বের কথা বলেছেন চারুধী। বলেছেন সেটা যেন সে ঠিকমতো দেখে শুনে বুঝে নিয়ে চলতে পারে। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।